আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ মেহেরবানিতে পরিবার-পরিজন নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক, অনেক ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ভিডিওটি বিকেলের নাস্তা দিয়ে শুরু করে দিয়েছি। বাচ্চাদের জন্য বিকেলের নাস্তা বানিয়ে নিচ্ছি। বড় ছেলে আর ছোট ছেলে আবদার করেছে যে তারা ফ্রেঞ্চ ফ্রাই খাবে, নুডলস খাবে। এর জন্য ওদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নিচ্ছি। আমার ২ বাচ্চা ফ্রেঞ্চ ফ্রাই খেতে খুবই পছন্দ করে। ওরা দেখা যায় রেস্টুরেন্টে বানানো ফ্রেঞ্চ ফ্রাইটা পছন্দ করে না। আমার হাতের ফ্রেঞ্চ ফ্রাইটাই ওদের নাকি পছন্দ। আমি যখনই ফ্রেঞ্চ ফ্রাই বানাই কিন্তু একদম রেস্টুরেন্টে যেভাবে কালারটা আসে ঠিক ওইভাবেই আমার হাতের ফ্রেঞ্চ ফ্রাই বানানোটা কালারটা আসে। আর এই যে এখন নুডলস রান্না করে নিচ্ছি। আমি কিন্তু প্রথমে পেঁয়াজ আর আর ডিমটা ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে এখন নুডলসের যে মশলাটা আছে ওইটা দিয়ে একটু ডিমটা ভেজে নিব। আমি এইভাবেই নুডলস রান্না করে থাকি। তারপরে এর ভিতরে কিন্তু অল্প পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি। কারণ আমার বাচ্চারা আবার সাদা, সাদা নুডলস খেতে পছন্দ করে না। আর ওরা নুডলসের ভিতরে সবজি খেতে পছন্দ করে না। এর জন্য ওদের জন্য এভাবেই বানিয়ে নিচ্ছি। আমি কিন্তু আবার নুডলসের ভিতর সবজিটা খেতে পছন্দ করি। আর আমার বাচ্চারা খেতে পছন্দ করে না। ওরা যেভাবে খেতে পছন্দ করে সেইভাবেই বানিয়ে নিচ্ছি। তারপরে এখন আমি অফ ক্যামেরায় নুডলসটা হালকা সিদ্ধ করে নিয়েছি। সেগুলো দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে নেড়ে আ যে নুডলসের মসলাগুলো আছে আর ডিমটা আছে সেগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে তারপরে নুডলসটা নামিয়ে ফেলবো। আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটির সাথে আছেন, একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, তাদের জন্য এখন মনে করিয়ে দিচ্ছি প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার ভিডিওটির কোথাও কোনো কথা বা কাজ আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে চাইলেই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আমার পাশে থেকে যেতে পারেন। আর অবশ্যই পাশে থাকা বেল অপশনে প্রেস করে রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আপনি সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজটি করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। তারপরে চলে আসলাম এই যে ফ্রেঞ্চ ফ্রাইটা একটু ঠান্ডা হওয়ার পরে অল্প পরিমাণে বিট লবণ দিয়ে তার ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে মিশিয়ে নিলাম। তারপরে এখন বাচ্চাদের আর অন্য একটি বাটিতে সস দিয়ে দিচ্ছি। এই দেখা যায় যারটায় বেশি পরিমাণে সস ছিল না, অল্প পরিমাণে ছিল। নতুন একটা আনা ছিল। ওটা আর ব্যবহার করলাম না। এতে যা ছিল সেগুলো একটু ঢেলে দিলাম। বিকালের নাস্তাটা রেডি হওয়ার পরে এখন ওদের ডাইনিং টেবিলে খেতে বসিয়ে দিলাম। তারপরে এই যে আমার ছোট ছেলেকে আলাদা একটা প্লেটে দিয়ে দিচ্ছি। কেননা দেখা যায় ২ জনে একসাথে খেতে গেলে মানে কাড়াকাড়ি বাজিয়ে দেয়, ২ জনে মারামারি করতে থাকে। এর জন্য ওদের আলাদা, আলাদাভাবে দিয়ে দিচ্ছি। আর বড় ছেলের সাথে আমি খাবো। ওরা দোনোজনেই খুব ছোট, বেশি একটা বড় না। আমার বড় ছেলের বয়স দেখা যায় ৮ বছর আর ছোটটার বয়স ৩.৫ বছর। কেননা দুজনেই খেতে বসলে মারামারি করে। মানে শুধু খেতে বসলে না, সবসময় মারামারি করতেই থাকে। এর জন্য চেষ্টা করি এদের একটু আলাদা, আলাদা রাখার জন্য। দেখেন ছোটটা কিরকম করতেছে। ও কিন্তু আমার বড় ছেলেকে ফ্রেঞ্চ ফ্রাই খেতে দিচ্ছে না। ও নাকি একাই ফ্রেঞ্চ ফ্রাই খাবে। বলতেছে তোমাকে দিব না। আমার আম্মু আমার জন্য বানিয়েছে। তারপরে বিকেলে খাওয়াটা সেরে চলে আসলাম পরের দিন সকালবেলায় নাস্তা তৈরি করে নিচ্ছি। অফ ক্যামেরায় আমি ভাত রান্না করে নিয়েছি। যে প্রচুর গরম, এই ২ দিন যাবৎ প্রচণ্ড গরম, সূর্যের তাপ। সকালবেলা রুটি খেতে মন চায় না। রুটি খেলে সারাদিন কেমন যেন ফাঁপন লাগে। এর জন্য ভাবতেছি যে আজকে রুটি করব না। আজকে ভাত করব আর ভর্তা করব। এর জন্য ভর্তার জন্য আলুটা সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে। তারপরে কিন্তু আমি অফ ক্যামেরায় কাঁচা আমের ডাল রান্না করে নিয়েছি। এখন
শুকনো মরিচ টেলে নিচ্ছি। আমি সবসময় শুকনো মরিচ টেলে তারপরে শুকনো মরিচ গুঁড়ো করে একটি জারে রেখে দেই। ভর্তা, তারপরে শাক রান্না করি যখন তখন এগুলো ব্যবহার করি। একসাথে করে রাখলে দেখা যায় সুবিধা হয়, বারবার শুকনো মরিচটা টালতে হয় না। একসাথে করে রাখলে সময়ের মতন এগুলো ব্যবহার করা যায়, সময়টাও বাঁচে। তারপরে দেখা যায় অল্প সময়ের মধ্যে রান্নাটাও হয়ে যায়। এর জন্য একসাথে অনেকগুলো মরিচ টেলে তারপরে সেগুলো গুঁড়ো করে একটি জারে রেখে দেই। তারপরে চলে আসলাম প্যানে কিছু সরিষার তেল দিয়ে দিচ্ছি। বেগুন ভর্তা করব, এর জন্য বেগুনটা এই সরিষার তেলে ভেজে নিব। আমি এইভাবেই মাঝে মাঝে বেগুন ভর্তা করে থাকি। দেখবেন পুড়ে বেগুন ভর্তা করলে একরকম লাগে, সিদ্ধ করে বেগুন ভর্তা করলে একরকম লাগে। আর আমি যেইভাবে করতেছি এইভাবে করে খেয়ে দেখবেন, অন্যরকম একটি টেস্ট আসে, অন্যরকম একটি মজা লাগে। আমি বেশিরভাগ সময় এইভাবেই বেগুন ভর্তা করে থাকি। তা বড় বেগুন হোক আর ছোট বেগুন হোক, এইভাবেই আমি ভর্তা বানিয়ে থাকি। আমার কাছে এইভাবে ভর্তা বানালে খুব ভালো লাগে। তারপরে এই যে আমার বেগুনটা ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে ফেলবো। তারপরে ভর্তাগুলো বানিয়ে নেব। প্রচুর গরম, এই গরমে দেখা যায় আমরা গৃহিণীরা বসে থাকতে পারি না। এই গরমও আমাদের সারাদিন রান্নাঘরে থাকতে হয়। আর আমাদের বেশিরভাগ সময় দেখা যায় গৃহিণীদের রান্নাঘরে কাটাতে হয়। কেননা আমরা দেখা যায় সকালে রান্না করি, আবার দুপুরে রান্না করতে হয়, আবার বিকেলে বাচ্চাদের জন্য নাস্তা বানাতে হয়, আবার রাত্রেও আমাদের রান্নাবাড়ি করতে হয়। আমাদের গৃহিণীদের বেশিরভাগ সময়টাই কিন্তু রান্নাঘরে থাকতে হয়। রান্নাঘরে আগুনের কাছে এমনিই গরম, আর এই ২-৩ দিন যাবৎ যে প্রচুর গরম পড়তেছে, মানে কি আর বলবো। আর এই গরমে রান্নাঘরে থাকা অসম্ভব। আমরা যারা গৃহিণী আছি তাদের যে শুধু রান্নাঘরে কাজ থাকে তাই না, দেখা যায় সারাদিনে বেশিরভাগ সময় আমরা রান্নাঘরে কাটিয়ে থাকি। তারপরে তো আমাদের সংসারে আরও অনেক কাজ থাকে, সেই কাজগুলো আমাদের এই গরমে করতে হয়। বসে থাকার কোনো জো নেই। যত গরমেই হোক না কেন আমাদের কাজগুলো করতেই হবে, কেননা আমার কাজ তো আমাকেই করতে হবে। যা গরম হলেও করতে হবে, প্রচুর শীত হলেও করতে হবে। আর যদি রেখে দেই দেখা যায় সেই কাজগুলো পরে জমিয়ে আরও ডাবল সময় লাগবে। এইজন্য সময়ের কাজগুলো সময় করে রাখলে নিজেরই সুবিধা। তারপরে আমি এই যে চিলি ফ্লেক্সটা কিন্তু একটি জারে ভরে নিয়েছি। তারপরে এই যে এই জারটায় সামান্য পরিমাণে ফাঁকা ছিল। অনেকদিন চলে যাবে এই চিলি ফ্লেক্সগুলোতে। দেখা যায় আমার ৩ মাসের মতো হয়ে যাবে। আবার পরে করে নিব। এখন চলে আসলাম আলু ভর্তাটা করার জন্য। আজকে আলু ভর্তা করব কাঁচা পেঁয়াজ দিয়ে। আমি যেইভাবে আলু ভর্তাটা করি এইভাবে আলু ভর্তাটা করলে কিন্তু অনেক মজা হয়। আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন। পেস্টে কিন্তু আমি হাত দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি। এভাবে পেস্টটা গুঁড়ো করে নিলে দেখা যায় পেঁয়াজের যে একটি ঝাঁঝালো একটি গন্ধ, এই গন্ধটা কিন্তু ভর্তার সাথে মিশে অন্যরকম একটি ফ্লেভার আসে। তারপরে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম আলুটা। এখন আমি ওই যে গুঁড়ো করা চিলি ফ্লেক্সটা দিয়ে দিচ্ছি। এখন কিছু পরিমাণে সরিষার তেল দিয়ে দিব। আলু ভর্তার জন্য মাস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সরিষার তেল। এই সরিষার তেলে আলু ভর্তার প্রকৃত যে একটি স্বাদ সেটা ফিরিয়ে নিয়ে আসে। সরিষার তেল না দিলে কিন্তু আলু ভর্তার যে একটি মজা সেটা কিন্তু সম্পূর্ণ হয় না। এই সরিষার তেল দিলে আলু ভর্তার মজাটা সম্পূর্ণ হয়। তার জন্য আমি যখনই আলু ভর্তা করি তখন এই সরিষার তেলটা অবশ্যই ব্যবহার করি। অনেকে আবার সরিষার তেল দিয়ে আলু ভর্তা খায় না, সেটা আমার পরিবারেই আছে। আমি কিন্তু সরিষার তেল ছাড়া আলু ভর্তা খেতে পারি না। তারপরে চলে আসলাম বেগুন ভর্তাটা করার জন্য। বেগুন ভর্তাটাও সেম আমি একইভাবে করে নিব। বেগুন ভর্তাটাও করার জন্য আমি কাঁচা পেস্টটা লবণ দিয়ে ভালোভাবে একটু গুঁড়ো করে নিয়েছি। এখন ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিয়েছি। এখন আমি যে গুঁড়ো করা যে চিলি ফ্লেক্সটা ছিল ওটা দিয়ে এখন আমি ভালোভাবে সম্পূর্ণ উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এবার হাত দিয়ে মুথে নিচ্ছি। হাত দিয়ে মুথে ভর্তা করলে যে একটি মজা লাগে, আর পাটায় বাটলেও মজা হয়, কিন্তু আমি যে ভর্তাগুলো করেছি এগুলো কিন্তু পাটায় বাটার ভর্তা না, এগুলো হাত দিয়ে মুথে বানানোরই ভর্তা।
এর জন্য আমি ভর্তাগুলো হাত দিয়ে মুথে বানিয়ে নিয়েছি। দেখেন আমার কিন্তু ভয়েস দিচ্ছি আর জিভে পানি চলে এসেছে। আমি কিন্তু এই ভিডিও আগেই করা ছিল, এই ভর্তাগুলো দিয়ে খেয়েছি, অনেক মজা হয়েছিল। সকালে আমরা সবাই অনেক তৃপ্তি করে সকালের নাস্তাটা করে নিয়েছিলাম। তারপরে এই যে দেখেন কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব আপনাদের মাঝে। এ পর্যন্ত কিন্তু সবাই আমার সাথে থাকবেন, আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।